দর্শক, ফিরে এলাম আবার বিরতির পরে। আমরা এখন চলে যাব মিস্টার সাগরের কাছে। ইন্স্যুরেন্স যেমন আমি দেখেছি যে আনইনস্যুরেবল পেরিলস, তারপরে বেসিক যে সমস্ত পেরিলস, নো ফ্রিলস, ব্রড ইন্স্যুরেন্স, ডিফারেন্ট টাইপসের নাম থাকে আসলে। এই পেরিলস শব্দটি আসলে হচ্ছে যে ঘটনা, যেই উপসর্গ বাড়ির ক্ষতি করবে, যেই উপসর্গ বাড়ির পেরিলসটা ইন্স্যুরেন্সের টার্ম। কিন্তু আমি যেমন বলেছি যে ধরেন যেমন পানি, এটাও এক ধরনের পেরিলস। আমি বলেছি, আমরা যদি বলি যে ধরেন একটা গাছের ঢাল ভেঙে ফলিং অবজেক্ট, সেটাও এক ধরনের পেরিলস। সো যেমন বাড়িতে একটা নেমড পেরিলস থাকে, ওরা বলে দেয় এই জিনিস হলে আমরা বাড়ির এই ইন্স্যুরেন্সটা কাভার করব। ব্রড ফর্মে আরও ডিটেলস থাকে। হ্যাঁ, নেমড পেরিলসে থাকে একদমই মিনিমাম, যেটা আমি সাধারণত কাউকে রেকমেন্ড করি না বাড়ির ক্ষেত্রে যে আপনি নেমড পেরিলসে যাবেন। বাড়ির ক্ষেত্রে মিনিমাম হচ্ছে নন স্ট্যান্ডার্ড কোম্পানিতে নেমড পেরিলস দেওয়া হয়। আপনি যদি কোনো কারণে বাড়ির হয়ে যায়, কি বলে, আপনি আগের পলিসি নন পেমেন্ট ক্যান্সেলেশন হয়, তখন আপনাকে নন স্ট্যান্ডার্ড কোম্পানিতে যেতে হবে। তখন আপনাকে অন্তত 1 বছর রিস্ক নিয়ে হলেও নেমড পেরিলে থাকতে হবে। কিন্তু মিনিমাম হচ্ছে ব্রড ফর্ম, যেটি আরও একটু ওয়াইডার কাভারেজ, বাট কম্প্রিহেন্সিভ কাভারেজ ইজ দ্য বেস্ট কাভারেজ। যেখানে আপনার বাড়ির, আমি একটা কথা বলি যে আপনি একটি বাড়ি হচ্ছে জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আমি আমার ক্লায়েন্টদেরকে বলি যে ইভেন আপনি যদি $50,000-60,000 সবচেয়ে দামি গাড়িটি যদি একদম নষ্ট হয়ে যায় এবং ইন্স্যুরেন্স কোম্পানি ডিক্লাইন করে, ইউ উইল সার্ভাইভ। আপনি কিন্তু এই অবস্থা থেকে আপনি কাটিয়ে উঠবেন, আপনি দাঁড়িয়ে যাবেন। কিন্তু আপনার বাড়ির কোনো ক্লেম, বাড়িটা আগুনে পুড়ে গেল, ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে পয়সা দিল না, আপনি কিন্তু আর দাঁড়াতে পারবেন না। এবং এত টাকার যে বাড়ি, সেই বাড়িতে আপনি সেই বাড়ির ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোনো অবস্থাতেই আপনার প্রিমিয়াম কমের দিকে যাওয়া উচিত না। আপনার দেখা উচিত হচ্ছে কাভারেজ। এবং ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি সবসময় আমার ক্লায়েন্টদেরকে বলি, বা আপনাদেরকেও বলি, বা ক্লায়েন্ট বাদ দেন, আমি ইন জেনারেল কারোর সঙ্গে কথা বললে আমি বলি যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার দেখা উচিত হচ্ছে আসলে কাভারেজ। কী কাভার করছে, আপনি কিসের জন্য টাকা দিচ্ছেন। ইউ ডোন্ট নিড টু বি কোয়ালিফাইড ফর পেইং মানি ফর সামথিং। যে আপনি একটা কাভারেজ নিচ্ছেন, তার জন্য টাকা দেওয়ার যোগ্যতা আপনার আছে, ওইটার জন্য কোয়ালিফাই করার দরকার নাই। আপনার কোয়ালিফাই করার দরকার হচ্ছে আপনি কি সুবিধাটা পেলেন, কি কাভারেজটা পেলেন, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। দর্শক, একটা জিনিস কি ভেবে দেখেছেন কখনো? একটা গাড়ি চালাচ্ছেন আপনি, যে গাড়িটার দাম $12,000, তার জন্য মান্থলি আপনি পে করছেন $400 অথবা 300 অথবা 200। অথচ একটা $1 মিলিয়ন বাড়ি, যে বাড়ি হয়তো একটা ইন্স্যুরেন্স সম্পূর্ণ কাভারেজ দিয়ে হলে আসবে হয়তো $120। বাট সেখানে গিয়ে কিন্তু আপনি শপিং করছেন এটাকে 60-70-এ কীভাবে নামানো যায়। আদৌ কি প্র্যাগম্যাটিক, আদৌ কি প্র্যাকটিক্যাল এই চিন্তা? সো এই জায়গাটা বোধহয় আমাদের একটু ভাবার সুযোগ আছে, এবং আমরা ভাবতে পারি যে অনেকেই আছে যে হ্যাঁ, অবভিয়াসলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টাকাটা একটা বড় ফ্যাক্টর, যে আমি মান্থলি কী দিচ্ছি রেকারিং একটা। বাট আপনি যদি কম্পেয়ার করেন এই একটা জায়গায়, তাহলে আমার মনে হয় খুব একটা নিরাশ হবেন না। আমি আবারও ফিরে যাব মিস্টার সাগর আপনার কাছে। এই যে একটা খুব বড় ইস্যু আমাদের লয়ারদের মধ্যেও মতানৈক্য, এবং আপনি অনেকবার এই ব্যাপার নিয়ে আপনার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, এবং আমরা অনেকবার টেলিফোন কনফারেন্স আমরা করেছি ইনফ্যাক্ট, এবং আমরা একটা সিপিডিও, আমাদের লয়ারদের একটা সিপিডি করবার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। লয়ারদের মধ্যেও মতানৈক্য হলো যে আমি একটা কন্ডো কিনছি, অর্থাৎ আমি একটা কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট কিনছি, আমার ইন্স্যুরেন্স লাগবে কি না। প্রবলেমটা এখানে না, প্রবলেমটা হলো আনফর্চুনেটলি এমন একটা প্র্যাকটিস দাঁড়িয়ে গেছে, হয়তো এটা আরও যারা এই একটা বাড়ি কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট, তাদের হয়তো ইনফরমেশন কোনোভাবে রং ইনফরমেশন আছে, বা ইনফরমেশন আছে, আমি রং হবে কিনা সেটা আপনি হয়তো বলবেন, যে কন্ডো হলে কন্ডোমিনিয়াম কর্পোরেশনের একটা ইন্স্যুরেন্স আছে, এরপরেও যদি ইন্স্যুরেন্স নেবার কথা লয়ার বলে, দেন দ্যাট ইজ নট কারেক্ট। এবং এটা আমরা বলবার পরে অনেক সময় এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আপনি তো এটা চাইছেন, কিন্তু আদার লয়ার, আমি এর আগেও কিন্তু ক্লোজ করেছি বাড়ি কন্ডোমিনিয়াম, আমার কিন্তু তখন লাগেনি, কিন্তু আপনি চাচ্ছেন। আমার মনে হয় আপনার একটু ভাবা দরকার, বা আপনার বোধহয় এই যে একটা জায়গায় ল্যাপসেস আছে, আপনি বোধহয় এটা অযথা চাইছেন, অথবা আপনি জানেন না। তো আমি ইন্স্যুরেন্স পার্সপেক্টিভে আপনার কাছে যাব যে আসলে কন্ডোমিনিয়াম
ইন্স্যুরেন্স যখন থাকে কন্ডোমিনিয়াম কর্পোরেশনের, তারপরে যে আমরা যে বলি, অর্থাৎ আমরা যারা লয়াররা বলি, এবং এটা বলার পেছনে কারণটা হলো যে আমরা বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করে, বিভিন্ন সিপিডি অ্যাটেন্ড করে আমরা জেনেছি যে কন্ডোমিনিয়াম ইন্স্যুরেন্স, কন্ডোমিনিয়াম কিনতে গেলেও আলাদা করে তোমার কন্ডোমিনিয়াম ইন্স্যুরেন্স লাগবে অন দ্য টপ অফ কন্ডোমিনিয়াম কর্পোরেশনের ইন্স্যুরেন্স। এই ক্ষেত্রে আপনার ভ্যালুয়েবল একটা মতামত চাইছি, কারণ এটা একটা খুব মাঝে মাঝে এটা নিয়ে আমাদের দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়। প্লিজ এই ব্যাপারে আপনি একটু আলাপ করুন। দ্বন্দ্বের কিছু নাই। প্রথমত আপনি খুবই সঠিক কাজ করেছেন এই জন্যে যে আপনি লাইসেন্সড পারসন, আমি নিজেও একজন লাইসেন্সড পারসন। আমাদেরকে একটা কথা বলা হয় যে তুমি লাইসেন্স নিয়ে নাগরিকদের সেবা দিচ্ছ, তার মানে হচ্ছে নাগরিকদের চাইতে তোমার দায়িত্ববোধ এবং জবাবদিহিতাটা একটু বেশি। ফলে নাগরিকের সঙ্গে, তোমার ক্লায়েন্টের সঙ্গে তোমার যখন কোনো কিছু নিয়ে মতদ্বৈততা হবে, তখন তুমি যেহেতু লাইসেন্সড পারসন, তোমার রেসপন্সিবিলিটিটা বড় করে দেখা হবে। ফলে সেই জায়গায় আমি মনে করি যে আপনি একজন লাইসেন্সড লয়ার হিসাবে আপনি দায়িত্বপূর্ণ আচরণ করেছেন। আমরা আগের আলোচনার প্রসঙ্গ যদি টানি যে এখানে তো মর্টগেজ, বাড়ির প্রপার্টি বা বাড়ির রিস্ক ম্যানেজমেন্ট, তার সঙ্গে ইন্স্যুরেন্সের সম্পর্ক, কন্ডোমিনিয়ামের ক্ষেত্রে সেটি নেই, তাহলে কেন ইন্স্যুরেন্সের আসবে? ইয়েস, দ্যাটস ট্রু, ওখানে একটা লজিক আছে। কারণ কন্ডোমিনিয়াম যে অ্যাজ এ প্রপার্টি, সেই প্রপার্টির অংশটুকু কন্ডোমিনিয়াম কর্পোরেশনের যে ইন্স্যুরেন্স থাকে, সেই ইন্স্যুরেন্সের আওতায় এটি কাভার্ড থাকে। এখন আপনি ধরেন, আমি একটি ঘটনা বলি, আমার নিজের ক্লায়েন্টের অভিজ্ঞতা থেকে আমি বলি যে আপনি থাকছেন 15 তলায়, আপনি তাড়াহুড়া করে কাজে যাচ্ছেন, বের হয়ে যাওয়ার সময় আপনি খেয়াল করেননি যে আপনার ইয়েটা খোলা ছিল, বাথটাবটা কিংবা পানির ট্যাপটা খোলা ছিল। আপনি সেখান থেকে পানি পড়ে আপনারটা ফ্লাডেড হয়ে, আপনি যদি 15 তলায় থাকেন, আপনার নিচে, তার নিচে, তার নিচে প্রত্যেক ফ্লোরে কিছু কিছু করে ক্ষতি হলো, প্রত্যেক ফ্লোরে কিছু ফার্নিচার নষ্ট হলো। তারা কোথায় যাবে? তারা যখন ম্যানেজমেন্টকে কমপ্লেন করলো, ম্যানেজমেন্ট দেখলো যে কোত্থেকে এসছে, দেখলো যে 15 তলার এই ইউনিটটা থেকে এসছে। ম্যানেজমেন্ট কিন্তু টোটাল বাড়িগুলো যাদের যাদের যা খরচ হয়েছে টোটাল লিস্ট করে যত টাকার খরচ মেরামত করতে হয়েছে সেই বিলটা তার কাছে পাঠিয়ে দিয়েছে। এখন সে কোত্থেকে টাকাটা দেবে? আপনার যদি ইন্স্যুরেন্স থাকে, কন্ডোমিনিয়াম ইন্স্যুরেন্সে লায়াবিলিটি কাভারেজ বলে একটি বিষয় থাকে। কন্ডোমিনিয়াম ইন্স্যুরেন্স এটি সত্য যে আপনার প্রপার্টিটুকু আমরা কাভারেজ দিচ্ছি না, আমরা কাভারেজ দিচ্ছি আপনার ইউনিটে আপনার নিজের যে কন্টেন্ট থাকছে সেটি, তার সঙ্গে আমরা কাভারেজ দিচ্ছি আপনার যে লায়াবিলিটি। এই যে আপনার কারণে নিচের অনেকগুলো মানুষের ক্ষতি হলো, তারা যখন আপনার বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে গেল, কিংবা কন্ডোমিনিয়াম ম্যানেজমেন্ট যখন আপনার কাছে বিলটা পাঠিয়ে দিয়ে বলো তুমি এখন টাকা দাও, এখন আপনার যদি ইন্স্যুরেন্স থাকে, এটি একটা ইনসিডেন্ট, সেই ইনসিডেন্টের কারণে আপনার উপর যে লায়াবিলিটি তৈরি হয়েছে সেটি তখন ইন্স্যুরেন্স আপনার বন্ধু হয়ে দাঁড়ায়, না হলে আপনার পকেট থেকে সেই টাকাটি যায়। তো এটি ছাড়াও কন্ডোমিনিয়ামে আরও কিছু, ধরেন আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের বাইরেও আমরা আগের আলোচনায় বলেছিলাম যে আপনার প্রেমিসেসে এসে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই লায়াবিলিটিও কিন্তু আপনার। এবং এই কারণেই স্ট্রংলি অ্যাডভাইজেবল যে আপনি কন্ডোমিনিয়ামে অবশ্যই আপনার একটি ইন্স্যুরেন্স থাকা দরকার। আরেকটি কথা বলি যে আমি অনেক বছর তো অ্যাপার্টমেন্টে থেকেছি, একটা সময় কিন্তু এখানে অ্যাপার্টমেন্টে কোনো ইন্স্যুরেন্সের বিষয় ছিল না। এখনকার গত 1 বছর 2 বছর ধরে আমি দেখছি যে অনেক অ্যাপার্টমেন্টে, এমনকি অ্যাপার্টমেন্ট তারা ভাড়া দিচ্ছে না ইন্স্যুরেন্স ছাড়া। আপনি অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার পর যেদিন চাবি আনতে যাবেন, বলে দেওয়া হচ্ছে যে তোমার একটি টেনেন্ট পলিসি, লায়াবিলিটি পলিসি থাকতে হবে। কেন তারা এটি বলছে? এই সমস্যাগুলি তৈরি হয় বলেই, বাস্তবতার ভিতর দিয়ে অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্ট যাচ্ছে বলেই তারা এখন এটিকে ম্যান্ডেটরি করে দিয়েছে যে আপনার ইন্স্যুরেন্স থাকতে হবে। ফলে ব্যারিস্টার জয়ন্ত সিনহা, আপনাকে আমি ধন্যবাদ দিই যে আপনি যে কাজটি করেছেন সেটি অত্যন্ত ভালো একটি কাজ, এবং সেটি আসলে একজন লাইসেন্সড পারসন হিসাবে সঠিক কাজ। আসলে এই ব্যাপারটা এত ভাস্ট, আমাদের আরও অনেক রকমের প্রশ্ন আছে। প্রিমিয়াম নিয়ে কিভাবে কাজ করলে প্রিমিয়াম কম বেশি হতে পারে, এছাড়াও আরও ডিটেলসে অনেক কিছুই আমাদের প্রশ্ন আছে যেটা হয়তো এক অনুষ্ঠানে করা সম্ভব নয়। আমি দর্শকদের কাছে রিকোয়েস্ট করব যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা দরকার হলে আরেকটা অনুষ্ঠান আমরা করব। আপনাদের যে সমস্ত প্রশ্ন আছে আপনারা প্রশ্ন আমাদের ইমেল করতে পারেন। আমরা ইমেলটা স্ক্রিনে আমরা দিয়ে দেবো, নন্দন টিভির ল অ্যান্ড লাতের যে ইমেল অ্যাড্রেস। আমরা সেরকম প্রশ্ন পেলে আমরা নিশ্চয়ই আবারও নতুন আরেকটা অনুষ্ঠানে যাব, এর দ্বিতীয় পর্বে ইন্স্যুরেন্স সম্বন্ধীয়। আর আরেকটা কথা না বললেই নয় যে যদিও এটা ল অ্যান্ড লাতে একটা আইন বিষয়ক অনুষ্ঠান,
এবং আমি একজন প্রফেশনাল, সে একজন ইন্স্যুরেন্স প্রফেশনাল, বাট এটা সম্পূর্ণ একটা ইনফরমেটিভ প্রোগ্রাম। আপনাদের যদি কোনো আইনগত পরামর্শ এই হোম ইন্স্যুরেন্স রিলেটেড যদি নিতে হয়, আপনার লয়ার থাকলে নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবেন। যদি না থাকে, আমরা যতটুকু আপনাদের সাহায্য সহযোগিতা করতে পারি নিশ্চয়ই করব। আপনারা সিনহা ল প্রফেশনাল কর্পোরেশনে যোগাযোগ করতে পারেন। এছাড়াও মিস্টার সাগর উনিও আছেন, উনিও যা ইনফরমেশন শেয়ার করলেন এটা শুধুমাত্র ইনফরমেশন পারপাসে, এটা আসলে লিগালি আপনারা রিলাই করতে চাইলে আপনাদেরকে ফর্মালি ইনফ্যাক্ট একজন প্রফেশনালের সঙ্গে কথা বলতে হবে। দর্শক, আমরা সময় স্বল্পতার জন্য একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের অভিনন্দন জানাতে চাই, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। এমন একটি অনুষ্ঠান তাদের নিজেদের সময় থেকে বাঁচিয়ে দেখার জন্যে। আরেকটি কথা বলি, যেটি ব্যারিস্টার জয়ন্ত সিনহা বলেছেন, আমি একটু ডিসক্লেমার দিয়ে রাখি যে এই অনুষ্ঠানে আমরা যে আলোচনাটি করলাম সেটি আসলে একটি শিক্ষামূলক, নির্দেশনামূলক আলোচনা। আপনার প্রফেশনাল ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে বিষয়গুলো আলাদা আলাদা রকম হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকারের সঙ্গে আপনাদের কথা বলে নিতে হবে। আর শেষ করবার আগে আমি নন্দন টিভিকে ধন্যবাদ দেই। আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকবার জন্যে, এবং পরবর্তী প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি অগ্রিম। আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।